আর সবাই যুক্ত হোক শিলা, আমি ঠিক আছে 2 মিনিট পরে ক্লাস স্টার্ট করতেছি, সবাই আসলে বলে দিন। এখন কনফেশনের আরও কয়েকটা পার্ট আছে, আরও কয়েক ধরনের কনফেশন আছে। আমি এইগুলো দু একবার করে বলে যাচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আপনাদের সবার কি সাউন্ড ক্লিয়ার আছে? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। ইন স্যার আমরা এই যে একটা কথা বলি, আমরা এই যে দুই প্রকার থেকে আসলাম, এই আমরা বাকি এই যে এতক্ষণ যেগুলো রিট্রাক্টেড কনফেশন, তারপরে সেলফ সার্ভিং, এগুলো সব কি আমরা হচ্ছে গিয়ে ইসের মানে কোন প্রকারের মধ্যে থেকে পড়তেছি? জুডিশিয়াল, নেক্সট জুডিশিয়াল। শোনেন, পরীক্ষাতে যদি আসে যে কনফেশন কত প্রকার, আপনারা কনফেশন উত্তর করবেন 2 প্রকার। এই 2 প্রকারের বাইরেও সেপারেটলি কয়েক প্রকার কনফেশন আছে, আমরা এখন সেগুলো আলোচনা করতেছি। জুডিশিয়াল কনফেশন আর ও এক্সট্রা আচ্ছা। জুডিশিয়াল কনফেশন এইগুলোর সাথে কানেক্টেড না, এটা টোটালি আপনার ও আচ্ছা। সেপারেটেড। মানে আমি মনে করছি এগুলো এগুলোর এবার শাখা। না না, এগুলো কনফেশনের শাখা। হ্যাঁ, এখন দেখেন, আরেক প্রকার কনফেশন আছে ইনকালপেটরি কনফেশন। ইনকালপেটরি কনফেশন। আরেকটা আছে বানানটা এক্সকালপেটরি। একটু বলেন। আইএন, সবাই একটু লিখে নেন। আইএন সিইউএল সিইউএল PATORY, ইনকালপেটরি কনফেশন। দেখেন, আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আপনাদের বুঝাই দিব। যেমন ধরেন, লোকমান ভাই বলতেছে যে আমি, লতিফ, মমিন, এই 3জন মিলে আমি কি করেছি, আমরা একজনের বাসায় ডাকাতি করেছি, শিলাদের বাসায় ডাকাতি করেছি। কয়জন মিলে ডাকাতি করেছে? 3জন মিলে ডাকাতি করেছে। কে কে? বলতেছে লতিফ, লতিফ, মমিন আর লোকমান, এই 3জন ডাকাতি করেছে, এগুলো বলতেছে কি লতিফ। তার মানে কি, নিজেকে জড়ায়ে কোনো যদি কনফেশন দিয়ে থাকে, মানে সে নিজে সহ অন্যান্য আরও কয়েকজন ছিল, তাদের জোড়ায় যদি কনফেশন দেয় তাহলে সেটা হবে কি, ইনকালপেটরি কনফেশন। আর লতিফ যদি সেই একই কথাই যদি সেমভাবে বলে যে লোকমান, মমিন, তারপরে আপনার শারমিন, নাদিরা, এই কয়জন কি করেছে, আপনার এই রুকসানাগের বাসায় ডাকাতি করেছে, তার মানে কি, আগের বার বলছিল লতিফের নিজের নাম দিয়ে যে আমিও ডাকাতি করেছি, আর এইবার বলতেছে যে না, আমি ডাকাতি করি নাই, ডাকাতি করেছে মমিন, লোকমান, মুক্তা, এরা আর কি ডাকাতি করেছে।
তার মানে কি, যখন নিজেকে জড়ায়ে দোষ স্বীকার করবে সেটা হবে কি ইনকালপেটরি, আর যখন নিজেকে বাদ দিয়ে দোষ স্বীকার করবে সেটা হবে এক্সকালপেটরি কনফেশন। আরেকটা আছে আপনার প্লেনারি কনফেশন। মানে পূর্ণাঙ্গ দোষ স্বীকার। আর আরেকটা আছে আপনার নট প্লেনারি কনফেশন, মানে অপূর্ণাঙ্গ দোষ স্বীকার, মানে হালকা একটু বলেছে কিন্তু পরিপূর্ণভাবে বলে নাই। ঠিক আছে, মানে ওর একটা দোষ স্বীকারের অল্প একটু বলেছে, একটা ঘটনার অল্প একটু বলেছে, বাকিগুলো বলে নাই, তাহলে সেটা হবে কি নট প্লেনারি কনফেশন। আর আরেকটা আছে যে প্লেনারি কনফেশন, মানে ওই ঘটনা সম্পর্কিত পূর্ণাঙ্গ দোষ স্বীকার করেছে। ঠিক আছে, মুক্তাকে ধন্যবাদ, সে SMS-এ বানানটা বলে দিচ্ছে। হ্যাঁ, এবার দেখেন তাহলে এই পর্যন্ত যে ইনকালপেটরি কনফেশন, এক্সকালপেটরি কনফেশন, প্লেনারি কনফেশন আর নট প্লেনারি কনফেশন, এগুলো আমার নোটে একদম সুন্দর করে লেখা আছে, আপনারা জাস্ট একবার পড়লেই বুঝতে পারবেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন, কোনটা বোঝেন না আমাকে বলেন, আমি আবার বলতেছি। তো প্লেনারি কনভেনশনটা হচ্ছে পূর্ণাঙ্গ কনফেশন, পূর্ণাঙ্গ মানে দোষ একটা স্বীকার। ঘটনা সম্পর্কে একদম সে পরিপূর্ণভাবে কনফেশন প্রদান করেছে, যেটার উপর ভিত্তি করে কি করা যাবে, পানিশমেন্ট দেওয়া যাবে পরিপূর্ণভাবে। আর আপনার নট প্লেনারি কনফেশন বলতে বোঝাচ্ছে যে মানে একটা ঘটনার অল্প একটু বলেছে, যেটার উপর ভিত্তি করে আপনার কি করা যাবে না, পানিশমেন্ট দেওয়া যাচ্ছে না, কিন্তু সে কিছুটা দোষ স্বীকার করেছে, এটা হলো নট প্লেনারি কনফেশন। আর কেউ? যদি এই পর্যন্ত আপনারা বুঝে থাকেন তাহলে আমরা 18 ধারাতে চলে যাব। এবার আরেকটা জিনিস দেখেন, এই কনফেশনের সংজ্ঞা কিন্তু এই সাক্ষ্য আইনে দেওয়া নাই। সাক্ষ্য আইনে কনফেশনের সংজ্ঞা দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু আমাদের এই কনফেশনটা সাক্ষ্য আইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা আমাদের ফৌজদারি কার্যবিধি থেকে আমাদের এই সাক্ষ্য আইনের সাথে কানেক্ট করে আমাদের পড়তে হবে। তাহলে আমরা কনফেশন অ্যাডমিশনের সম্পর্কে বিস্তারিত বললাম। এবার আমরা চলে যাব 18 ধারাতে। 18 ধারাতে বলতেছে যারা স্বীকৃতি দিতে পারে, মানে যারা আপনার কি করতে পারে, অ্যাডমিশন দিতে পারে। আমরা এখন চলে যাবো আবার অ্যাডমিশনে, মানে স্বীকৃতিতে। এত সময় আমরা আলোচনা করছিলাম যে কি কনফেশন, এখন আমরা আবার স্বীকৃতিতে চলে যাব। এখন দেখেন স্বীকৃতি কারা দিতে পারে, সবাই কিন্তু স্বীকৃতি দিতে পারে না। মোট 5 প্রকার ব্যক্তি স্বীকৃতি দিতে পারে, এটা বলা আছে কত ধারাতে, আপনার 18 ধারাতে। 18 ধারাতে পারে 5 প্রকার ব্যক্তি, টোটাল মানে পুরো সাক্ষ্য আইন অনুযায়ী পারে 7 প্রকার ব্যক্তি। তাহলে এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে মোট মোট অ্যাডমিশন দিতে পারেন কত প্রকারের ব্যক্তি, বা স্বীকৃতি প্রদান করতে পারেন কত ধরনের ব্যক্তি, তাহলে আপনারা উত্তর করবেন 7 ধরনের ব্যক্তি। আর যদি প্রশ্ন আসে যে 18 ধারাতে কনফেশন দিতে পারেন কত ধরনের ব্যক্তি, তাহলে উত্তর করবেন 5 ধরনের ব্যক্তি। কে কে পারেন? মামলার যে কোনো পক্ষ, আর পক্ষগণের প্রতিনিধি। তারপর দেখেন 3 নাম্বারটা, কোনো প্রতিনিধিমূলক মামলায় বাদী বিবাদী প্রতিনিধি হিসেবে দিতে পারবেন। 4 নাম্বারটা দেখেন, মামলার যার মালিকানাগত আর্থিক স্বার্থ রয়েছে, মানে যার ওই মামলায় স্বার্থ রয়েছে। আর 5 নাম্বারটা বলতে যার নিকট হতে মামলার স্বার্থটি বা বিষয়বস্তুর স্বার্থটি পাওয়া গেছে, যার নিকট থেকে পাওয়া গেছে। তাহলে যার স্বার্থ আছে, যার নিকট থেকে ওই বিষয়বস্তু পাওয়া গেছে, মামলার কোনো পক্ষ, মামলার পক্ষের প্রতিনিধি, এরা পারবেন কি কনফেশন অ্যাডমিশন দিতে পারবেন, মানে কোনো ওই ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে 18 ধারা অনুযায়ী 5 ধরনের ব্যক্তি কী করতে পারেন, কনফেশন দিতে অ্যাডমিশন দিতে পারেন। এই 18 ধারা বুঝতে পারছেন?
এখানে শুধু এইটুকুই পড়া যে কারা আপনার অ্যাডমিশন দিতে পারেন। তাহলে আমরা পাইলাম যে মামলার প্রতিনিধি, তারপরে পেলাম মামলার পক্ষগণের প্রতিনিধি, কোনো পক্ষ, তারপরে আপনার যার স্বার্থ আছে, মানে মামলার যে বিষয়বস্তু, ওই বিষয়বস্তু যার স্বার্থ আছে, আর ওই মামলার বিষয়বস্তু যার নিকট পাওয়া গেছে, তাহলে এই 5 ধরনের ব্যক্তি কি করতে পারেন, অ্যাডমিশন দিতে পারেন। এইটা হলো 18 ধারা অনুযায়ী। আর আছেন 19 ধারা এবং 20 ধারা অনুযায়ী আরও 2 ধরনের ব্যক্তি কি করতে পারেন, অ্যাডমিশন দিতে পারেন। তাহলে মোট আমরা পাইলাম কতজন ব্যক্তি, 7 ধরনের ব্যক্তি কি করতে পারেন, অ্যাডমিশন দিতে পারেন। আর শুধুমাত্র 18 ধারাতেই আছে 5 ধরনের ব্যক্তি। এটুকু বুঝতে পারছেন? তার 18 ধারা অনুযায়ী 5 ধরনের ব্যক্তি, তার মধ্যে মামলার পক্ষগণ, মামলার পক্ষগণের প্রতিনিধিগণ, আর মামলাতে যা স্বার্থ আছে, আর হচ্ছে বিষয়বস্তু যার নিকট পাওয়া গেছে, 4টে হলো। কিন্তু আরেকটা কোনো প্রতিনিধিমূলক মামলায় বাদী বিবাদী প্রতিনিধি হিসাবে আপনার এটা ভালো করে শোনেন, কোনো প্রতিনিধিত্বমূলক মামলায়, ওই মামলায় বাদী বিবাদী প্রতিনিধিমূলক বা প্রতিনিধি হিসাবে কি করতে পারবেন, বিবৃতি প্রদান করতে পারবেন। ঠিক আছে, এখানে আবার বাদী বিবাদী চলে আসছে। এখন দেখেন, এই যে 19 ধারাতে বলতেছে তৃতীয় ব্যক্তির অবস্থান যে ক্ষেত্রে স্বীকৃতি, তৃতীয় ব্যক্তির অবস্থান যে ক্ষেত্রে স্বীকৃতি। এখন দেখেন, আমরা কিন্তু ক্লাস অলরেডি কিন্তু আপনার প্রায় 1 ঘন্টা হইতে চললো, কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের পড়া কিন্তু অত বেশি মানে সেকশন ওয়াইজ কিন্তু আগায় নাই। এই জন্য আমি চাচ্ছি যে আর একটু ফাস্ট আগাইতে। আমাদের কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আমাদের পরীক্ষা নিতে হবে। 58 ধারা প্রয়োজন আমি ক্লাসের সংখ্যা বাড়াই দিব, কিন্তু আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা নিতে হবে। দেখেন 19 ধারাতে বলতেছে তৃতীয় ব্যক্তির অবস্থান যে ক্ষেত্রে স্বীকৃতি, মামলার কোনো তৃতীয় পক্ষের অবস্থান এমন হয় যে কারো বিপক্ষে তার অবস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির বিপক্ষে প্রদত্ত বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হইতে পারে। এখানে কিন্তু এই তৃতীয় ব্যক্তির পক্ষে কিন্তু আপনার কি করা যাবে না, বিবৃতি প্রদান করা যাবে না, তার বিপক্ষে কি করতে হবে, বিবৃতি প্রদান করতে হবে। তাহলে মামলার কোনো তৃতীয় পক্ষের অবস্থান এমন হয় যে কারো বিপক্ষে তার অবস্থান হিসাবে, মানে সেই মামলার বাদী বিবাদী কেউ না, সেই মামলার বাদী বা বিবাদী কেউ না, কিন্তু সে হলো তৃতীয় শ্রেণীর ব্যক্তি। মানে বাদী বিবাদী না হওয়া মানে তৃতীয় শ্রেণীর ব্যক্তি। তখন যে তৃতীয় ব্যক্তি, ওই তৃতীয় ব্যক্তি তার বিপক্ষে কি করতে পারবেন, কোনো অ্যাডমিশন দিতে পারবেন, পক্ষে দিতে পারবেন না। পক্ষে নিজেকে সাধু করে এসে আপনার কি করতে পারবে না, অ্যাডমিশন দিতে পারবে না, তার বিপক্ষে যে অ্যাডমিশন দিতে হবে। এটা হলো 19 ধারাতে চলে গেল। আমরা এখন 20 ধারাতে যাব। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্বীকৃতি যে প্রদান করে তার পক্ষে ব্যবহার করা যায় না, স্বীকৃতি অবশ্যই কি করতে হবে, তার বিপক্ষে ব্যবহার করতে হবে। স্বীকৃতি তার অবশ্যই বিপক্ষে ব্যবহার করতে হবে। এবার আমরা 20 ধারাতে চলে যাব। 20 ধারাতে বলতেছে কোনো মামলার কোনো পক্ষের প্রকাশ্য অনুমতি ব্যতীত অনুমতিতে তৃতীয় শ্রেণীর বিবৃতি, মানে কোনো পক্ষের প্রকাশ্য অনুমতিতে তৃতীয় শ্রেণীর বিবৃতি মামলার পক্ষ কর্তৃক প্রত্যক্ষভাবে উল্লেখিত ব্যক্তিগণ কর্তৃক স্বীকৃতি, মানে মামলার যে বাদী আছে বিবাদী আছে তারা যদি কোনো ব্যক্তিকে মেনশন করে বা কোনো ব্যক্তিকে যদি কি করে, মামলার পক্ষ কর্তৃক প্রত্যক্ষভাবে উল্লেখিত ব্যক্তিগণের বিবৃতি, মানে মামলা যে বাদী আছে বিবাদী আছে, তখন আপনার কি করলো, বাদী আপনার একটা ধরনের বিবৃতি প্রদান করলো বা এক ধরনের একটা সাক্ষ্য প্রদান করলো। সাক্ষ্য প্রদান করার পরে বলতেছে এই বিষয় সম্পর্কে যেমন ধরো যে লোকমান আর লতিফের মধ্যে একটা মামলা চলতেছে, তো এখন লোকমান ভাই সাক্ষী দিয়েছে, সাক্ষী দেওয়ার পরে কিছুটা সাক্ষী দেওয়ার পর বলতেছে এই বিষয় সম্পর্কে বিধি অবগত আছে। তা যখন বিধি অবগত আছে এই কথা যখন বলতে, তখন
এই বিধির যে বিবৃতি, এই বিবৃতিটা আপনার কি হবে, তখন অ্যাডমিশন হিসাবে গ্রহণ করতে হবে, আর তখন সেটা অ্যাডমিশন হয়ে যাবে। এইটাই বলতেছে আপনার 20 ধারাতে, যে কোনো পক্ষের প্রকাশ্য অনুমতিতে তৃতীয় শ্রেণীর তৃতীয় ব্যক্তির বিবৃতি। ঠিক আছে, এই 20 ধারা বুঝতে পারছেন? বিশ ধারা বুঝেন না এরকম কেউ আছেন? বলেন, প্রশ্ন করেন। 20 ধারা বুঝছি, 19 ধারাটা বুঝি না। 19 ধারা একটা উদাহরণ দিলে ভালো হতো। আচ্ছা, যেমন ধরেন মামলা চলতেছে আপনার এই মমিন আর তারিনের মধ্যে। ঠিক আছে, মমিন আর তারিনের মধ্যে আপনাদের মানে একটা মামলা চলতেছে, যেই বিষয় সম্পর্কে, যেই মামলা সম্পর্কে নাদিরা হলো অবগত আছে, নাদিরা কি আছে, অবগত আছে। এখন এই তারিন আর মমিনের মধ্যে যে মামলা চলতেছে, এই মামলা সম্পর্কে তারিনের যে কি আপনার যে আহ, যে আপনার অবগত আছে, এই অবগত থাকার তার যে বক্তব্য, এই বক্তব্যটা কি অ্যাডমিশন হিসাবে গ্রহণযোগ্য হইবে বা অ্যাডমিশন হিসাবে গণ্য হইবে। ঠিক আছে, মানে তৃতীয় শ্রেণীর যে ব্যক্তি, যে তৃতীয় যে ব্যক্তি, সে মামলার বাদীও না বিবাদীও না, কিন্তু ওই বিষয় সম্পর্কে তার কি আছে, একটা তার জানা আছে বা তার ধারণা আছে, সে দেখেছে বা সে শুনেছে। তো তাহলে সে সাক্ষী হলো না? তাহলে সে এখানে সাক্ষী হবে না? হ্যাঁ, সাক্ষী তো সাক্ষী তাকে করা যাবে। এখন ধরেন যে তার সাক্ষী সে তাকে করা হয়নি, তাকে সাক্ষী করা হয়নি, এটা আপনার পরবর্তীতে যখন সাক্ষ্যগ্রহণ হচ্ছে তখন আর কি সে আপনার এরাইভেল হয়েছে, নতুনভাবে সে আপনার কি হয়েছে, যুক্ত হয়েছে। তখন তার যে বিবৃতি আছে বা তার যে বক্তব্য, এই বক্তব্যটা বিচারক কি করতে পারেন, অ্যাডমিশন হিসাবে গ্রহণ করতে পারেন। আবার বললে তার বিপক্ষে যাবে, মানে সে তো সাক্ষী, তাহলে সে তার নিজের বিপক্ষে কিভাবে বলবে? মানে কার এখন বিপক্ষে, বাদী বা হ্যাঁ, বিবাদীর বিপক্ষে? অ্যাডমিশন এখানে মূল শোনেন, বাদী। অ্যাডমিশনটা কখনোই পক্ষে ব্যবহার করা যায় না, অ্যাডমিশনটা সবসময় বিপক্ষে ব্যবহার করতে হবে, অ্যাডমিশনটা সবসময় বিপক্ষে ব্যবহার করতে হবে। দেখেন এখানে আপনাদের এই যে যে বাদী আছে, যে বিবাদী আছে, তারা আপনার ওই যে আপনার মামলা সম্পর্কে যে বিবৃতি প্রদান করলো, বিবাদী যদি দেয় তাহলে বিবাদীর বিপক্ষে ব্যবহার করবে, আর বাদী দিলে বাদীর বিপক্ষে ব্যবহার করবে। আর যদি তৃতীয় শ্রেণীর কোনো ব্যক্তিও যদি আসে, সে যদি পরবর্তীতে ইনক্লুডেড হয়, যখন সে ইনক্লুডেড হবে তখনও তার যদি তার বিরুদ্ধে ব্যবহার করা হয়, যদি তার যদি ইন্টারেস্টেড হয়ে থাকে বা মামলাতে যদি তার কোনো স্বার্থ থাকে, তখন সেটা কী হয়ে যাবে, তখন সেটা আপনার তার বিপক্ষে ব্যবহার করতে হবে, পক্ষে ব্যবহার করা যাবে না। তবে এই অ্যাডমিশন 3টা ক্ষেত্রে পক্ষে ব্যবহার করা যায়, সেটা আমরা 21 ধারাতে পড়ব। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে অ্যাডমিশন আচ্ছা পক্ষে ব্যবহার করা যায়। ভাইয়া 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 এখানে বিষয়টা মানে বাদী বিবাদী প্লাস থার্ড পার্টি মানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে না? জি 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 এখানে বাদী বিবাদী আর হচ্ছে থার্ড পার্টি যে থাকবে সে তো বিপক্ষে থাকবে না? জি একটু একটু যদি এখানে এখানে আমার যদি ভুল না হয়, আপনি কি এভাবে বলছেন যে থার্ড পার্টি যিনি সে হচ্ছে বিপক্ষে অবস্থান করবে, অ্যাডমিশনটা দিবে, তাই তো? এখানে তার ওই আহ, ঘটনা সম্পর্কে তার যে মতামত, ঠিক আছে, তার যে মতামত দিবে, যার বিপক্ষে যাবে, যার বিপক্ষে যাচ্ছে, তখন তার বিপক্ষে কী করতে হবে, সেটা ব্যবহার করতে হবে। লতিফ ভাই কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে চাইতেছি, ধরুন আমরা কোন মামলাতে বাদী বিবাদী পক্ষের বা একটা দখলের সাক্ষী দিলাম, একটা দখলের সাক্ষী দিয়ে নালিশি ভূমিটা কার বা বাদী বিবাদী দুইজনে কার পক্ষে দখলে আছে বা কে ব্যবহার করতেছে বা এই ধরনের বিবৃতি দেওয়াটাকে তৃতীয় ব্যক্তি নিয়ে বলে। আবার একটু বলেন তো, আমি মানে ক্লিয়ার শুনতে পাইনি। বলতেছি স্যার, আমরা যখন এই মামলার দখলের বিষয় বা কোন একটা ঘটনার বিষয় প্রমাণের জন্য তৃতীয় বা একটা ব্যক্তিকে যখন আদালতে উপস্থাপন করি বা সাক্ষী দেয়, তখন দেওয়ার পর যে ঘটনাটা বিবৃতি বা একটা পক্ষে তো যায় বা বাদীটি এলো না বিবাদীর গেল, এখন ওই বিবৃতিটাকে নিয়ে কি তৃতীয় ব্যক্তি বলে? আমি এই বিষয়টা একটু ক্লিয়ার হইতেছি।
হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন যে আপনারা বাদী চেষ্টা করবে কি যে প্রমাণ করবে যে এই মামলাটা, তার দখলের বিষয় প্রমাণ করার জন্য বিবাদীও চাইবো তার হ্যাঁ, বিষয় প্রমাণ করার জন্য। এখন প্রমাণ ওই করার ক্ষেত্রে জন্য, তৃতীয় ব্যক্তি তো কোনো ব্যক্তি না, সে হ্যাঁ। জাস্ট পরবর্তীতে বাদী এই যে বিবাদী আমরা যখন বিষ ধারাতে পড়লাম, যে পক্ষগণ, মামলার পক্ষগণ কর্তৃক কি প্রত্যক্ষভাবে উল্লেখিত কোনো ব্যক্তির যখন আপনার ওই ঘটনা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে, তখন সেই ব্যক্তি যে বিবৃতি প্রদান করবেন, সেই বিবৃতিটা আপনার ধরেন যে যে বাদী আছে আর বিবাদী আছে, দুইজনের পক্ষেই তো যাবে না, দুইজনের পক্ষেই তো যাবে না, যার বিপক্ষে যাবে তার, এক পক্ষে যাবে, হ্যাঁ, এক পক্ষে যাবে, যার বিপক্ষে যাবে, আর এটা হলো তার বিপক্ষে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, দ্যাটস, ঠিক আছে স্যার, হ্যাঁ। ঠিক আছে। এখন দেখেন আমরা 21 ধারাতে পাচ্ছি কি কতিপয় ক্ষেত্র ব্যতীত স্বীকৃতি নিজের বিরুদ্ধে প্রমাণ করা যায়, পক্ষে না। শুধুমাত্র আমাদের জেনারেল কথা হলো যে স্বীকৃতি কখনোই নিজের পক্ষে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নিজের এই 21 ধারা 3টা ক্ষেত্রে ব্যবহার করা যাবে, 3টা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এটা আপনার 21 ধারাতে বলা আছে 3টা ক্ষেত্রে। তাহলে নিজের পক্ষে স্বীকৃতি ব্যবহার করা যায় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে যায়। একটা হলো আপনার যে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়ে যায়, মারা যায়, আর যদি নিখোঁজ হয়, তাহলে মৃত্যু বা যদি নিখোঁজ হয়, তাহলে 1 নম্বরটা পাইলাম যে কখন স্বীকৃতি কখন পক্ষে ব্যবহার করা যাবে, তাহলে যদি কোনো ব্যক্তির মারা যায় বা নিখোঁজ হয়। 2 নম্বরটা মনের বা দেহের অবস্থা বর্ণনা করলে, 2 নম্বর চলে গেল। 3 নম্বরটা অন্যভাবে প্রাসঙ্গিক হলে, অর্থাৎ স্বীকৃতি যখন ধারা আপনার 6 থেকে 55 এর মধ্যে বাইরে পড়ে, তখন স্বীকৃতি নিজের পক্ষে প্রমাণ করা যায়। মানে এই যে আমাদের কোন কোন ক্ষেত্রে মানে আপনার সাক্ষ্য প্রদান করা যাবে, এটা আপনার 6 থেকে 55 ধারাতে বলা আছে। এর বাইরে যখন পড়বে বা অন্যভাবে যখন প্রাসঙ্গিক হবে, তখন সেটা পক্ষে প্রদান করা যাবে। ঠিক আছে, এই যে আপনার 3টা। এখন আমি যদি একটা প্রশ্ন লিখতে দিই যে অ্যাডমিশন বা স্বীকৃতি সবসময় নিজের বিপক্ষে কি করতে হয়? প্রমাণ করতে হয় বা নিজের বিপক্ষে ব্যবহার করতে হয়। এখন এই প্রশ্নের উত্তর বা এর কি কোনো ব্যতিক্রম আছে কি না, যদি থাকে তাহলে লিখুন। এটা লিখিত একটা প্রশ্ন আপনারা আমি বললাম যে স্বীকৃতি সাধারণত নিজের বিপক্ষে ব্যবহার করতে হয়, যদি এর ব্যতিক্রম থাকে তাহলে আইনের বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তখন আপনারা কি করবেন? তখন আপনাদের লেখার ভাষ্য কীরকমের হবে, একদম কোট করতেছি আপনারা এইভাবেই লিখিততে লিখবেন। অপ্রাসঙ্গিক কথা লিখিত খাতায় লিখবেন না, টোটালি লিখবেন না। তাহলে আপনারা কি লিখবেন? যে হ্যাঁ, স্বীকৃতি সাধারণত যে স্বীকৃতি প্রদান করে থাকে তার বিপক্ষে ব্যবহার হয়ে থাকে, কিন্তু আপনার সাক্ষ্য আইনের 21 ধারা অনুযায়ী 3টা ক্ষেত্রে স্বীকৃতি পক্ষে ব্যবহার করা যায়। 3টা ক্ষেত্র নিচে উল্লেখ করা হইল। তাহলে 1 নম্বর দিবেন কি? মৃত্যু বা নিখোঁজ হইলে। 2 নম্বরটা মনের বা দেহের অবস্থা বর্ণনা করলে। আর 3 নম্বরটা অন্যভাবে প্রাসঙ্গিক হইলে। এই 3 নাম্বার পর্যন্ত আপনি যখন লিখলেন, এই পর্যন্ত লিখা মানে আপনার এই 5 নাম্বারের পোস্টে আপনি 5-এর মধ্যে 5 পাওয়ার যোগ্য তা রাখেন। এখন যদি আপনি এই পর্যন্ত যদি করতে গিয়ে যদি আপনি অন্য কোনো জায়গা থেকে যদি উল্টাপাল্টা কিছু লেখেন, বা অন্যান্য কোনো গাইড বই থেকে যেখানে অন্য রকমের লেখা আছে, যদিও গাইড বইয়ে মানে স্ট্যান্ডার্ড গাইড বই আপনার অন্য কোনো কিছু লেখা নাই, কিন্তু কিছু কিছু বই আছে যে বইগুলো আপনার একদম লো এভারেজ, ওই বইগুলো অ্যাভয়েড করবেন। আমি আপনাদের যে গাইডলাইন দিয়েছি, যে বুক লিস্ট দিয়েছি, এর বাইরে আপনারা অন্য কোনো বই পড়বেন না। যদি কেউ পড়তে চান তাহলে আমার পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তারপরে পড়বেন। আমি যে বই পড়ার অনুমতি আপনাকে দিব না, আপনি সেই ওই বই পড়বেন না। ঠিক আছে, আর আমি যে আপনাকে বুক লিস্ট দিয়েছি আপনাদের, ওই বুক লিস্ট একদম 100% ফলো করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আমি এই যে বললাম, এইখান থেকে লিখিত যদি প্রশ্ন আসে, তাহলে এইটুকু আপনাদের এইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন লিখিত প্রশ্ন কিভাবে লিখতে হয়? লিখিত প্রশ্ন আপনাদের সবসময় লিখতে হয় টু দ্য পয়েন্টে, আপনাদের অতিরিক্ত লেখার কোনো সুযোগ নাই।
যদি লিখেন, লিখতে তো পারবেন, আপনাদের খাতা আপনার কাছে, কলম আপনার কাছে, আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন, কিন্তু আপনার খাতাটা স্ট্যান্ডার্ড করার জন্য 2টা পয়েন্টে আপনাদেরকে লিখতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি 10 নম্বরের প্রশ্নে আপনার 3 লাইনে যদি উত্তর হয়ে যায়, ওই 3 লাইনই লিখবেন। আবার দেখা যাচ্ছে 2 নম্বরের প্রশ্নে আমরা 20 লাইন লেখা লাগতেছে, 20 লাইন লিখবেন। তার মানে কি আপনার অপ্রাসঙ্গিক কথা আনা যাবে না, মানে যেটা সম্পর্কিত না ওই কথাটা আনা যাবে না। আপনার প্রশ্নে কি যাচ্ছে সেটাতে ফোকাস করে, ধারা উল্লেখ করে, আইন উল্লেখ করে আপনারা টু দ্য পয়েন্টে আপনারা লিখবেন, ঠিক আছে? এইটাই। এখন দেখেন আমি আজকে 21 ধারা পর্যন্ত পড়াইলাম, আমি আর মানে ক্লাস রানিং করতে পারতেছি না, মানে আমি খুব দ্রুত কালকের পর দিন আপনাদের আবার আমি ক্লাস নিব। ওই ক্লাসে আমি এই যে কার কাছে আপনারা সাক্ষ্য এই স্বীকৃতি দিতে পারবেন, মানে কনফেশন দিতে পারবেন, পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কীভাবে কী বিস্তারিত বা অন্যান্য যে বিষয় আছে ওই বিষয়গুলো আমি আগামী বৃহস্পতিবার আপনাদের পরবর্তী ক্লাস আমি নিব। আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। সো আপনারা এই যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে, যদি প্রশ্ন থাকে তাহলে করেন, না হলে আমি ক্লাসটা আজকের মধ্যে এখানে একটু শেষ করতে চাচ্ছি। মানে আমাদের আজকে তিনটি ক্ষেত্রে অন্যান্য যে আরেকবার আলোচনা ছিল না, ওই আলোচনাগুলো একটু বেশি হয়েছে, ঠিক আছে? দেখেন আমি যে পর্যন্ত আপনাদের পড়াইলাম এই পর্যন্ত আপনারা অন্তত আমার নোটটা পড়েন, আমি যে বই সাজেস্ট করছি এই বইটুকু পড়েন। আমি এইটুকু বিলিভ করি, আমার নোট পড়লে পারে আপনারা কেউ 80-র নিচে পাবেন না, হয়তো 80-র নিচে পাবেন, হয়তো আপনারা পারা জিনিস ভুল করবেন সেই জন্য পাবেন। আমার নোট থেকে যদি 80টার একটা প্রশ্ন কম যদি কমন পান, দেন আমারে বলবেন যে সোহেল স্যার বা ভাই আপনার নোট পড়েছিলাম, আমি 80টার কম কমন পাইছি, তখন বলবেন 80টার কম। আপনার নোটটাই পড়তেছি, আর আপনার নোটটা আমার মনে হয় এটা মানে যদি রিটেনে এভাবে লিখতে পারি তাহলে হয়তো বা ভালো নাম্বার পাবো, হয়তো বা না নাকি? পাবেন, হয়তো বা না পাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আর আমার যে আচ্ছা দণ্ডবিধির যে স্যার, নোট একটা ছিল না, প্রশ্ন। আমার যে দণ্ডবিধির যে নোট ছিল ওই নোটটা আসলে আমি লিখি নাই, মানে আমারই নোট আরেকজনকে দিয়ে আমি লিখতে দিয়েছিলাম, সে আসলে ওইভাবে আসলে মানে অনেকগুলো বাদ দিয়ে লেখছে, এই জন্য আসলে আমার ওই নোটের মেরিটটা অনেক হয়েছে। আর বাকি যেগুলো আছে ওইগুলোতে আশা করি কোনোটাতেই সমস্যা নাই। আহ, এই জন্য আমি ওই নোটটা কারেকশন করছি প্রায় শেষের দিকে। কারেকশন করা হলে আমি যারা যারা নিয়েছেন আমি প্রত্যেকের আমি হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি পিডিএফ আকারে আপনার পাঠিয়ে দেবো, যে জায়গায় কারেকশন করার ওইগুলো কারেকশন করে নেবেন। হ্যাঁ, বিধি কী জন্য বলছিলেন? আচ্ছা, মানে এই আইন রিলেটেডই, কিন্তু পড়া প্রসঙ্গে না। আমার মানে আমি যখন ভার্সিটিতে পড়তাম